নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিক ও আজিমগড়ের অভিশাপ। ঠাকুরমশাইয়ের কাছে আমরা নানান ধরনের বিষয়ের উপরে কাহিনী শুনতাম, তবে প্রতিটি কাহিনীর মধ্য দিয়েই তিনি আমাদেরকে এক নতুন দৃষ্টান্তের খোঁজ দিতেন। একাধিক সত্তা লুকিয়ে ছিল ওই মানুষটির মধ্যে। এসব নিয়েই ভাবছিলাম, এমন সময় কিশোরী এসে হাজির হলো। দিনটা ছিল রবিবার, ঠাকুরমশাইয়ের বাড়িতে যাওয়ার দিন। কখন ওনার বাড়িতে যাব এই চিন্তায় বারংবার মনটিকে আচ্ছন্ন করে রাখছিল। কিশোরী যখন এসেছে তখন যাওয়ার ব্যাপারটা একেবারেই নিশ্চিত। কিশোরী বলল, এভাবে যদি অপেক্ষা করো তাহলে আজকে আর তারানাথের বাড়ি যেতে হচ্ছে না। আমি বললাম, কেন, হঠাৎ এইভাবে বলছো কেন? কিশোরী জবাব দিল, না, আসলে আকাশটা কালো করে এসেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, সেই কারণেই জিজ্ঞেস করছিলাম আর কি। যদি বৃষ্টি নেমে যায় তখন আর যেতে পারবো না। আমি দেখলাম কিশোরীর কথাগুলি শেষ হতে না হতেই মেঘটা গর্জন করে উঠল। বুঝলাম ঘরের মধ্যে বসে আমি হয়তো টেরই পাই, বাইরের অবস্থাটা সত্যি ঠিক নেই। আমি বললাম, বেশ, তাহলে চলো, আমাদেরকে এবারে গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে, না হলে সত্যি সত্যি হয়তো আকাশ ভাঙা বৃষ্টি আসবে। আমি তৈরি হয়ে নিলাম। এরপরে কিশোরীকে সঙ্গে নিয়ে মটলেনের উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলাম। সেদিন কলকাতা শহরটাকে নতুনভাবে দেখতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল শহরের মধ্যে একটা নতুনত্ব এসেছে। রাস্তাঘাট একেবারে ঝকঝক তকতক করছিল। কিশোরী আমাকে বলল, ইংরেজ সরকারের কোনো এক হোমড়া চোমড়া আসছে, তাই সরকারের তরফ থেকে রাস্তাঘাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এ দৃশ্য অবশ্য বৈকুণ্ঠে বসে দেখবার মতনই। অবাগা ভারতবাসীর স্বার্থে গোড়াদের কোনো চিন্তা নেই। কিশোরীর এই কথাটি শুনে না হেসে থাকতেই পারলাম। আমি বললাম, সে যা বলেছ, তবে কি জানো, মানুষের মনটা কেবল নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। আমরা ভাবি আমরা বোধহয় মানুষের জন্য ভাবি, মানুষের জন্য করি, কিন্তু আদপেও ব্যাপারটা তেমন কিন্তু নয়। দিনের শেষে আমরা নিজেদেরকে নিয়েই কিন্তু বেশি ভাবি, আর যা কিছু করি তা নিজেদেরকে ভালো রাখবার স্বার্থেই করি। কিশোরী বলল, আমি তোমার কথায় সহমত, তবে একজন মানুষের ক্ষেত্রে সেটি একেবারেই প্রযোজ্য নয়। তিনি হলেন আমাদের ঠাকুর মশাই। ওনার সাথে এই ব্যাপারটা নিয়ে আমার পূর্বেও আলোচনা হয়েছিল, কিন্তু যতবারই ওনার কাছে গেছি, ওনার কাছ থেকে কাহিনী শোনবার ইচ্ছে প্রকাশ করেছি, ততবারই দেখেছি ওনার চোখের পাতা ভিজে গেছে। অর্থাৎ তিনি অতীতের সেই আলেখ্যগুলিকে নিজের মনের মধ্যে সঞ্চয় করে রেখে দিয়েছেন। সেই সকল পৃষ্ঠাগুলিকে উল্টে পাল্টে দেখলেই ওনার মন খারাপ হয়ে যায়। উনি সর্বদাই বলেন যে উনি এগুলিকে কাহিনী হিসেবে আমাদের শোনান মাত্র। আসলে এগুলি ছিল ওনার জীবন দর্শন। নিজের জীবন দিয়ে তিনি প্রতিটি বিষয়কে অনুভব করেছিলেন। এটাই ছিল ওনার দর্শনের মুখ্য বিষয়বস্তু। ওনার এই ব্যাপারটাই আমাকে সবথেকে বেশি আকর্ষিত করে এসেছে। এই কারণেই আমি এত বেশি প্রভাবিত হয়ে পড়েছি। আমি বললাম, সেটা ঠিকই বলেছ। উনি কোনোদিনও নিজের স্বার্থে কিন্তু কিছু করেন। করলে মানুষকে হারানোর কষ্ট তিনি পেতেন না। উনি যা করেছেন অন্যকে রক্ষা করার জন্য করেছেন। তাদেরকে বিপদের হাত থেকে বাঁচাতেই তিনি এগিয়ে গেছেন। ওনার মন্ত্রের শক্তির কাছে সমস্ত রাক্ষস খক্ষসরাই হার মেনে গিয়েছে। এটা আমাকেও সমানভাবেই ভাবিয়ে তোলে বই। কিশোরী বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইভাবে চলে গেলেই কি হলো নাকি? ওনার পছন্দের জিনিসগুলো তো নেওয়াই হয়নি। এই বলেই কিশোরী সামনের তেলে ভাজার দোকান থেকে এক প্যাকেট চপ কিনে নিল। তারপরে আবার আমরা এগোতে থাকলাম। বেশ কিছুটা যাওয়ার পরেই একটা সিগারেটের দোকান থেকে কিশোরী ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট পাসিংশো কিনে হাঁটতে লাগলো, আর আমিও ওকে অনুসরণ করতে লাগলাম। দেখতে দেখতে সেই প্রতীক্ষিত সময়টি এসে হাজির হল। আমরা ঠাকুরমশাইয়ের ভিটের একেবারে সামনে গিয়ে দাঁড়ালাম। সদরের সামনে উপস্থিত হতেই দেখলাম চারি বাগানে কিছু একটা করছে। আমি সেখান থেকেই তাকে উদ্দেশ্য করে ডেকে উঠলাম,
কি ব্যাপার চারি? ওখানে কি করছো? এই তাড়াতাড়ি চলে এসো, এক্ষুনি তো বৃষ্টি নামবে। আমার এই কথাটি শোনা মাত্রই দেখলাম চারি তাড়াতাড়ি করে হাত লাগিয়ে কাজগুলোকে সেরে ফেলল। এরপরে দৌড়ে মাটি হাতে আমাদের দিকে এগিয়ে এসে বলল, আর বলবেন না কাকাবাবু, আমরা চারা গাছ লাগাচ্ছি। বাবা সকালের দিকে আমাকে এই কাজে অনেকটাই সাহায্য করেছিলেন, তবে ওই বেলা পড়ার পর থেকে খদ্দেরদের ভিড় বাড়তে থাকায় উনি আর এই কাজে মনোনিবেশ করতে পারেননি। সেই কারণেই বাদ বাকিটা আমাকেই সামলাতে হচ্ছে। সেই দুপুর থেকে কাজে বসেছি, কি আর করতাম। এখন মোটামুটি কাজগুলো শেষ করে ফেলেছি, এবারে ঘরের দিকেই যাচ্ছিলাম। আমি চারির জন্য আনা লেস ফিতা ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম, এই নাও চারি, এগুলো তোমার জন্য নিয়ে এসেছি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। চারি হেসে বলল, কাকাবাবু, আপনার দেওয়া উপহার আমার সব সময়ই ভালো লাগে। আসুন আসুন, ভিতরে আসুন। বাবাও হয়তো আপনাদের পথ চেয়েই বসে রয়েছেন। আসলে প্রতি রবিবার নিয়ম করে আপনারা এখানে আসেন, আপনাদের জন্য আমারও গল্প শোনা হয়ে যায়। আপনারা আসেন বলেই তো বাবার পুরনো অতীতে ফিরে যেতে এতটা ভালো লাগে। আসুন আসুন, আপনারা ভিতরে আসুন, ঘরে গিয়ে বসুন। আমি আপনাদের জন্য মুড়ি মাখা আর গরম গরম চায়ের ব্যবস্থা করি। কথাগুলি বলেই চারি ভিতরের ঘরে চলে গেল। আমি আর কিশোরী সামনের চৌকিতে বসে পড়লাম। দেখলাম ঠাকুর মশাই জ্যোতিষবিদ্যার বইগুলোকে নিয়ে কিছু একটা করছেন। আমরা যে সেখানে উপস্থিত হয়েছি এই বিষয়ে ওনার কোনো হুঁশই ছিল না। উনি কিছুক্ষণ বাদে সামনের দিকে তাকিয়ে বললেন, আরে তোমরা এসে পড়েছ। আমি তো ভাবলাম আজকে এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তোমরা হয়তো আসবে না। চারিমাকেও তেমনটাই বলছিলাম, তবে ওর অগাধ বিশ্বাস ছিল। ও আমাকে বলল যে তোমরা ঠিকই আসবে, কেবল একটু ধৈর্য ধরতে হবে। সত্যি তাই, দেখো তোমরা এসে পড়েছ, তা বেশ ভালোই করেছ। কিশোরী তেলে ভাজা আর পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন ঠাকুরমশাই, আপনার জন্য। ঠাকুরমশাই হাত বাড়িয়ে তেলে ভাজার প্যাকেটটি আগে নিলেন। জানতাম ওটাই ওনার সবচেয়ে বেশি পছন্দের। এরপরে প্যাকেট থেকে একখানা তেলে ভাজা বার করে মুখে পুড়ে নিয়ে বললেন, বাহ, তা তোমরা বেশ ভালোই করেছ। আমার যে তেলে ভাজা বরাবরই বড্ড প্রিয়। কিশোরীকে বিশেষভাবে ধন্যবাদ, সে যে প্রতিবার মনে করে নিয়ে আসে, এটাই বা কম কি। কিশোরী হেসে বলে উঠল, আর আপনি যে আমাদেরকে এত সুন্দর গল্প শোনান তার বেলায় আমরাও তো আপনার কাছ থেকে কত ধরনের কাহিনী শুনতে পাই, সেটাও তো কম কিছু নয়। আর সেই শোনার ঝোঁকেই তো আপনার কাছে ছুটে আসা। আজকেও সেরকম একটা দুর্দান্ত কাহিনীর আশায় আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। তারানাথ হাসলেন, তারপর বললেন, বেশ তো বেশ তো, তাহলে তোমাদেরকে আজকে সেরকমই একটি কাহিনী শোনাবো। এই কাহিনীটি অন্য রকমের। আমার জীবনের অতীত অধ্যায়গুলিকে ঘাঁটলে যে সকল রোমাঞ্চকর কাহিনীর সন্ধান পাওয়া যাবে, এটি তাদের মধ্যে অন্যতম বলতে পারো। এই কাহিনীর মধ্যে দিয়েই আমি দেবী ভবানীর এক অত্যাশ্চর্য রূপের সন্ধান পেয়েছিলাম। আমি নিজেই ভবানীর উপাসনা করেছিলাম। এই উপাসনার মধ্যে দিয়েই আমি নিজেকে সমৃদ্ধ করতে পেরেছিলাম। আজকে তোমাদেরকে তাহলে সেই কাহিনীটি শোনাবো। তোমরা মন দিয়ে শুনতে থাকো এই মন খারাপের উপাখ্যানটিকে। আমরাও চপের প্যাকেট থেকে একটা করে চপ তুলে নিয়ে মুখে পড়ে দিলাম। চারিও ততক্ষণে সেখানে এসে হাজির হয়েছে। এরপরে আমরা মশগুল হয়ে ঠাকুর মশাইয়ের কাহিনী শুনতে বসে পড়লাম। উনি কাহিনীর গর্ভে প্রবেশ করলেন। আমি এক বৃষ্টির সন্ধ্যেতে নিজের ঘরে বসে আছি। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনে ভাবলাম, এখন আবার কে এলো? সন্ধ্যের দিকে তো সেইভাবে কেউ আমার বাড়িতে আসে না। এছাড়া গ্রাম্য এলাকায় সেই সময় মড়ক লেগেছিল। আমি পূর্বে জ্যোতিষবিদ্যা নিয়ে পড়াশোনা করতাম, সেই সঙ্গে গ্রামের মানুষকে নানান প্রকারের আয়ুর্বেদিক ঔষধিও প্রস্তুত করে দিতাম বৈকি। ভাবলাম সেই সবের জন্য কেউ আবার আমার কাছে এসে উপস্থিত হলো না তো। বুঝতেই পারছো,
মড়কের সময় কত রকমের বিপদ আপদ এসে পড়তেই পারে। দরজাটা খুলে দেখলাম এক মাঝ বয়সী লোক আমার দ্বারে এসে উপস্থিত হয়েছেন। তিনি ঘেমে নিয়ে একেবারে ক্লান্ত হয়ে পড়েছেন। আমি লোকটিকে দেখে বললাম, আপনি এই ভর সন্ধ্যেবেলা এইভাবে হন্তদন্ত হয়ে এখানে কেন এসেছেন? আপনাকে দেখে তো এই গ্রামের বলে মনেও হচ্ছে না। লোকটি আমাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ঠিকই ধরেছেন। আমি এই গ্রামের লোক নই, পাশের গ্রাম থেকে এসেছি। আসলে আমাদের গ্রামে এমন সব ঘটনা ঘটেছে যেগুলোর কোনো ভিত্তি নেই, তাই অনেক খোঁজ লাগিয়ে শেষে আপনার নামটা জানতে পেরেছি। তাই আপনার কাছে চলে এসেছি, যদি আপনি কোনো একটা উপায় বের করে দেন আমাদের বাঁচার জন্য। আমি লোকটিকে বললাম, আপনি ওইভাবে বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেন? ভিতরে আসুন। লোকটি ভিতরে ঢুকে এলো। এরপর আমাকে উদ্দেশ্য করে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে, সেই ব্যাপারেই এখানে আসা। আসলে আসলে আমাদের গ্রামটা একটা চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। গ্রামের মধ্যে এমন সব উৎপাত শুরু হয়েছে যেগুলির কোনো ভিত্তি নেই। কিন্তু আমি জানি এসবের আড়ালে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রয়েছে, কিন্তু সেটা কি সেটাই এখনো পর্যন্ত খোলসা করতে পারা যায়নি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার সব কথা শুনবো, আগে আপনি একটু শান্ত হন। কিছুক্ষণ বসে ও জল পান করে ভদ্রলোক একটু সুস্থির হলেন। তারপর বললেন, আমার নাম রাখাল হাজরা, আমি পলাশদিঘির বাসিন্দা। আমি গ্রামের মোড়ল। সকলের যেমন ঈশ্বরে বিশ্বাস রয়েছে, তেমনভাবে আমার আবার ঈশ্বরের পাশাপাশি কালো শক্তির ওপরেও বিশ্বাস রয়েছে। জানি না কেন প্রতি মুহূর্তেই মনে হচ্ছে যেন কালো শক্তির প্রভাবেই আমাদের গ্রামের মধ্যে এমন বিপদসংকুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি বললাম, আপনি আমার খোঁজ পেলেন কিভাবে? উনি বললেন, আমাদের গ্রামে এক গুণিন রয়েছেন, উনি এই বিষয়টি দেখছিলেন। ওনার নাম রামহরি। তবে বর্তমানে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। উনি আমাকে আপনার সন্ধান দিয়েছিলেন। ভেবেছিলাম ওনার সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান খুঁজে বের করতে পারব, কিন্তু সে আশা আমার অপূর্ণই থেকে গিয়েছে। কারণ উনি যেভাবে অসুস্থ হয়ে পড়লেন, তারপরে আর মনে হয় না যে উনি এই বিষয়ে আমাদেরকে আর সাহায্য করতে পারবেন। রামহরি নামটা আমার খুবই চেনা লাগলো। একবার একটি গ্রামে গিয়েছিলাম, সেখানে রামহরির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। উনি একটি বিশেষ জরুরি দরকারে আমার কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। গ্রামের একটি মেয়েকে ভূতে ধরেছিল। রামহরি নিজেই ভূত ছাড়ানোর কাজ করছিলেন, তবে গঙ্গা জলের প্রয়োজন ছিল, সেটি উনি সংগ্রহ করতে পারছিলেন না। আমি তখন সবে মাত্র বেনারস থেকে ফিরেছিলাম। আমার কাছে শুদ্ধ গঙ্গার জল ছিল। আমি নিজের কাজেই সেটিকে সঙ্গে করে নিয়ে ঘুরছিলাম। তবে কোনো বিশেষ প্রয়োজনে ও মানুষের মঙ্গল সাধনার কাজে যদি ওই পবিত্র গঙ্গা জলের প্রয়োজন হয়, তবে সেটিকে কি আর না দিয়ে থাকতে পারা যায়? তাই আমিও পিছিয়ে থাকতে পারিনি। আমি সবটুকু জল রামহরির হাতে তুলে দিয়েছিলাম। সেইবারে মেয়েটি ভূতের প্রকোপ কাটিয়ে উঠে সুস্থ হয়েছিল। নিজের চোখের সামনে রামহরিকে যুদ্ধ জয় করতে দেখেছিলাম। তবে ওই যুদ্ধ জয় এতটাও সহজ ছিল না। আমি অনেক সাহসিকতার পরিচয় পেয়েছিলাম। যা, সেসব অন্য কথা। আমি বললাম, সে কি? তাহলে কি ঘটছে গ্রামে যার দরুন আপনারা এত চিন্তিত? রাখালবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, গ্রামের বিপর্যয়ের কারণটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। রামহরি একজন শক্তিশালী গুণিন হওয়ার পরেও এই সমস্যার কোনো সমাধান করতে পারলেন না। গ্রামের অধিকাংশ বাড়ি থেকেই সদ্যজাত বাচ্চা উধাও হয়ে যাচ্ছে, যাকে বলে গায়েব হয়ে যাওয়া। কিন্তু
এর কারণ ঠিক কি সে বিষয়ে কেউই কোনো কথা বলতে পারছেন না। গ্রামের মধ্যে হই হই রই রই পড়ে গিয়েছে, বহু মায়ের কোল খালি হয়ে গিয়েছে। এর একটা বিহিত করুন ঠাকুরমশাই, কারণ এমনটা হতে থাকলে তো আমাদের এই গ্রাম ত্যাগ করে চলে যেতে হবে ঠাকুরমশাই। আমরা এসবের থেকে দূরে গিয়েও আদৌ ভালো থাকতে পারবো কিনা জানি না, তবে এইটুকু বলতে পারি, এই কালো শক্তিকে শেষ না করে আমি অন্তত পিঠ দেখিয়ে কোথাও পালাবো না। সেই দিন আমার সদ্যজাত নাতনিকেও তুলে নিয়ে গিয়েছে। আমার ছেলের বউটা একবারে আদমরা বাবা, জানি না সেও আর বেশি দিনেই শোক সহ্য করতে পারবে কিনা। অন্যদিকে গ্রামের দেবী ভবানী মন্দিরের দরজাও বন্ধ হয়ে গিয়েছে আজ বহুদিন। আমরা মন্দির খুলে সংস্কার করিয়ে পুনরায় মায়ের পুজো করবার চেষ্টা করছিলাম, কিন্তু এই কাজে যারা নিযুক্ত ছিলেন তাদের প্রত্যেকেরই প্রাণ চলে গিয়েছে। মন্দিরের দ্বার খোলেনি। এসব কি হয়ে গেল ঠাকুরমশাই? অতীতে কি হয়েছিল সে বিষয়ে আমাদের তেমন কোনো ধারণা নেই। কিসের থেকে এই কাণ্ড ঘটছে আপনার দ্বারস্থ হতে বাধ্য হয়েছি ঠাকুরমশাই। আমি রাখাল বাবুর সব কথা শুনলাম, এরপর তাকে বললাম, এর মধ্যে কোনো একটি খারাপ লক্ষণই আমি দেখতে পাচ্ছি। কারণ যে সকল কাণ্ড ঘটছে সেটা কোনো সাধারণ কারণে ঘটতে পারে না। এর পিছনে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে রয়েছে। সেই সকল রহস্যের সমাধান আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করতে হবে। দেবীর মন্দিরের দরজা এতকাল ধরে বন্ধ করে পড়ে রয়েছে, এইসবের পিছনেও তো নিশ্চিত কোনো কারণ লুকিয়ে রয়েছে। দেবী কিভাবে আপনাদের পূজার অর্ঘ্য গ্রহণে বাধা দিতে পারেন? তবে কি দেবীর সামনেই কোনো অনর্থ ঘটেছিল? রাখাল বাবু হাঁ করে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবার পরে বললেন, এই বিষয় একমাত্র রামহরি আপনাকে জানাতে পারে। দয়া করে আমার সাথে একটু চলুন ঠাকুরমশাই। আমি বললাম, বাইরে মেঘ ডাকছে রাখাল বাবু, সময়টাও ঠিক নয়। আজকে একটা কাজ সেরে বাড়িতে ফিরেছি, শরীরটা তাই পড়ে গিয়েছে। এই অবস্থায় রাতের বেলা রওনা দেওয়াও সম্ভব নয়। আপনি বরং আজকের রাতটা আমাদের বাড়িতেই থেকে যান। কালকে ভোরের দিকে না হয় আমরা দুজন বেরিয়ে পড়ব। এখান থেকে তো গ্রামটার দূরত্ব খুব বেশি নয়, সময় মতোই আমরা গ্রামে পৌঁছে যেতে পারবো, আপনি চিন্তা করবেন না। আজকে রাতের বেলা কিছু মুখে দিয়ে শুয়ে পড়ুন। আসলে কি জানেন, আমি তো একা মানুষ, সংসারের মধ্যে এখনো আবদ্ধ হইনি। মানুষের কল্যাণ করাই আমার কাজ। নিজের জন্য যেটুকু যা জোগাড় করতে পারি সেই দিয়েই কাজ চালানোর চেষ্টা করি। তবে মা কেন এভাবে আপনাদের উপর রুষ্ট হয়ে গিয়েছেন, সেই কাহিনীর সার সন্ধানেই দেখছি আমাকে সেখানে যেতে হবে। হয়তো বেনারসে যে কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছিল সেটি এখানে সম্পন্ন করে দেওয়া সম্ভব হবে। বেনারসে আমি মায়ের সেবা করতে পারিনি, নিজের হাতে মাকে পূজা দেব ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। তবে এইবারে আমি সেই সুযোগের থেকে বঞ্চিত হতে চাই না। আমি মাকে সেবা ভাবে নিজেকে তার চরণে সঁপে দিতে চাই। আশা করি এর মধ্যে দিয়ে একটা সুরাহা ঠিকই বেরিয়ে যাবে। এটিই হলো আমার পরম লক্ষ্য। দেখা যাক এসবের মধ্যে দিয়ে আমি কতটা রহস্যের বীজটির কাছে পৌঁছতে পারি, তারপরই না হয় বাকিটা ভাবা যাবে। রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে এই বিষয়গুলি নিয়েই ভাবতে শুরু করলাম। দেখলাম রাখালবাবু ঘুমিয়ে পড়েছেন। এক সময় চোখের সামনে এলো এমন কিছু যেটা দেখা মাত্রই আমি ঘাবড়ে গেলাম। দেখলাম রাখালবাবুর মাথার কাছের দেওয়ালটিতে এক বিশেষ ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। ওই ছায়াটির দিকে তাকাতেই আমি মারাত্মকভাবে ঘাবড়ে গেলাম। ভাবলাম, এখানেও কিসের ছায়া? ওইভাবে দেওয়ালের উপর পড়েছে কেন? কিন্তু দেখে তো মনে হচ্ছে না সেটি রাখালের ছায়া, আমারও তো নয়। তাহলে সেটি কার? আর ভালোভাবে বিষয়টা প্রত্যক্ষ করতেই যা দেখলাম তা ছিল আমার ধারণার অতীত। দেখলাম যে একটি বাচ্চা মেয়ের অবয়ব দেওয়ালে ফুটে উঠেছে, কিন্তু তার লম্বা লম্বা চুলগুলো ওই দেওয়ালটিকে বেষ্টন করেই রয়েছে। তার সাথেই শুনতে পেলাম বড্ড হাসির শব্দ।
তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। আমি ভয়েতে চিৎকার করে উঠলাম। সাথে সাথে দেখলাম চোখের সামনে কিছুই নেই। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন কি এত স্পষ্ট হয়? আমি যা দেখলাম তা বিশ্বাস করতেও পারলাম না। মনে হলো ভুল দেখছি। তারপর মনে হলো না, এটি কেবল আমার নজরের ভুল হতে পারে না। ওখানে নিশ্চিত রূপেই কিছু ছিল, না হলে আমি এমন উপলব্ধি করলামই বা কেন? ওই বিছানা থেকে নামলাম, কিন্তু সত্যিকারে ওখানে কারোর অস্তিত্ব খুঁজে পেলাম না। আমি আবারও এসে খাটের উপরে বসে পড়লাম। এরপর চুপচাপ বসে ভাবতে লাগলাম, যদি এসবের সত্যতা খুঁজে বার করা যায়, কে ওই মেয়েটি? সে কি করছে, কি চাইছে, তার দাবি কি? সে কি প্রতিশোধের আগুনে জ্বলছে? ওই হাসির শব্দটা যেন মনে হলো আমাকে সাবধান করে দিয়ে যাচ্ছে। আমি ওখানে গেলেও যে মৃত্যুর এই তাণ্ডব স্থগিত থাকবে না, সেটি ওই হাসির শব্দই প্রমাণ করে দিয়ে গেল। কিন্তু কি করব আমি? এই মতাবস্থায় আমি এই পরিস্থিতির হাত থেকে গ্রামকে রক্ষা করব কিভাবে? একা কি আমার পক্ষে এই কাজ করে ওঠা সম্ভব হবে? তবে কি রামহরিকে সুস্থ করে তুলব? কিন্তু রামহরির যা শারীরিক অবস্থা, আমি তো সেটাও করে উঠতে পারবো না। তাহলে কি করব আমি? এই সব ভাবতে ভাবতেই সেদিন ভোরের আলো ফুটে গিয়েছিল। রাখালবাবু আমার সামনে বেঘোরে পড়েছিল। ওর ক্লান্ত শরীরটার দিকে তাকিয়ে মায়াও লাগছিল। অনেক কষ্টের পরে যুদ্ধ ফিরিয়ে সে আমার দ্বারে এসে উপস্থিত হয়েছিল, তাই মনের ভিতরটা আরো নাড়া দিয়ে উঠছিল। দেখলাম রাখালবাবু চোখ মেলেছেন। আমি বললাম, আমি কালকে রাতে বসে অনেক ভেবেছি রাখালবাবু, আবার একটি জিনিসও দেখেছি, তবে সেই বিষয়ে আমি এক্ষুনি আপনাকে কিছু জানাতে চাই না। ঈশ্বরকে ডাকুন, রামহরি যেন সুস্থ হয়ে ওঠে। ও যা জানে সেগুলো যেন আমাদেরকে বলে দিয়ে যায়, না হলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের কাছে এই রহস্যটি রহস্যই থেকে যাবে। এর থেকে মুক্তির আর কোনো উপায় থাকবে না। আমাকে যে করেই হোক রামহরির কাছ থেকে তার পূর্ব অভিজ্ঞতার কথা শুনতেই হবে। মনে হচ্ছে সেই কালো শক্তি রামহরিকে সবার আগে পথ থেকে সরিয়ে দেবে। আমি তেমনটাই অনুভব করতে পারছি। এখানে এভাবে অপেক্ষা করে আর কাজ নেই, আমাদেরকে আজকেই রওনা হয়ে যেতে হবে। আমি আর বিলম্ব না করে রওনা হয়ে গেলাম। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। রাখালবাবু আমাকে বললেন, ঠাকুরমশাই, আপনি এখানেই অপেক্ষা করুন। আমি চারপাশটা একটু ভালোভাবে দেখে নি। কোথা থেকে কিভাবে বিপদ এসে পড়বে কিছু বোঝাও যাবে না। আমি বললাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই রাখালবাবু, চিন্তা করবেন না। আমি যা দেখবার দেখে নিয়েছি, সব ঠিকঠাকই আছে। এখানে এখন বিলম্ব করলে অন্যদিকে দেরি হয়ে যাবে। আগামীকাল সকালেই আমি রামহরির সাথে গিয়ে সাক্ষাৎ করব। এমন সময় দেখলাম একটি লোক আমাদের দিকে দৌড়ে আসছেন। তিনি এদিকে ওইভাবে হন্তদন্ত হয়ে এগিয়ে কেন আসছিলেন, সেটার সত্য অনুসন্ধান করতে গিয়ে আমি আসল রহস্যটি আন্দাজ করতে পারলাম। তিনি এদিকে এগিয়ে এসে বললেন, রাখালবাবু, তাড়াতাড়ি আসুন। রামহরির শারীরিক অবস্থার খুবই অবনতি ঘটেছে। সন্দেহ আজকের রাতটাও শেষ হতে পারবে কিনা। তবে উনি আপনাকে খুঁজছেন, কিছু একটা জরুরি কথা বলে যেতে চাইছেন। আপনার সাথে ইনি কে? রাখালবাবু আমার দিকে তাকিয়ে বললেন, উনি হলেন সেই মহান সাধক তারানাথ চাটুর্য মহাশয়। ওনার কথাই সেদিন রামহরি আমাদের সকলের সামনে উল্লেখ করেছিলেন। এই মানুষটাকেই খুঁজছিলেন উনি। আমি ওনার কথাগুলি শুনলেও হয়তো এর অন্তর্নিহিত অর্থ আন্দাজ করতে পারবো না, তবে ইনি শুনলে নিশ্চিন্ত রূপে আন্দাজ করতে পারবেন। একটু তাড়াতাড়ি চলুন। আমি এটারই ভয় পাচ্ছিলাম, দেরি হয়ে যাওয়ার আগে আমাদের ওখানে পৌঁছতে হবে। চলুন ঠাকুরমশাই, একটু তাড়াতাড়ি চলুন। আমি ওই পথ ধরেই তাড়াতাড়ি ওদের দুজনকে অনুসরণ করতে লাগলাম। এমন সময় আবারও কোথা থেকে সেই অট্টহাসির শব্দ আমার কানে ভেসে এলো। এটি যেন আমাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে।
যেন আমার কানে কানে বলে গেল, কিচ্ছু পারবি না তারানাথ। রামহরি তোকে কিছুই বলতে পারবে না। ওকে যে আমি ভয় দেখিয়ে শেষ করেছি, আর ওর হাতে কিছুক্ষণ সময় অবশিষ্ট রয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে ও আর কি বা বলতে পারবে? ওই হাসির শব্দ আমার হৃদয়কে বিদীর্ণ করে তুলেছিল। তবে আমি কাউকেই দেখতে পেলাম না, কি করব সেটাও বুঝতে পারছিলাম। এমন সময় রাখালবাবু বলে উঠলেন, রামহরি গুণিন জীবনে অনেক কঠিন লড়াইয়ের সাথে যুঝেছেন, তবে এভাবে তিনি কোনোদিনও বিপদে পড়েননি। কিন্তু আজকে যদি ওনার সাথে এত বড় দুর্ঘটনা ঘটে যায়, তাহলে এই রহস্য ওনার সাথেই চলে যাবে, আর সেই সাথে হয়তো আমাদের মুক্তির উপায়ও। আমি সাহস জুগিয়ে বললাম, মহান আত্মারা এইভাবে চলে যান না। কোনো একটি জিনিসের অন্তিম অস্তিত্বটি আমাদের সম্মুখে তুলে ধরবার জন্যই উনি এখনো নিঃশ্বাস নিচ্ছেন। দেখবেন ঠিক আমরা ওনার শেষ কথাগুলি শুনতে পারবো, এ আমার বিশ্বাস। আমরা শেষমেশ রাখালবাবুর ভিটেতে এসে পৌঁছলাম। রাখালবাবু বললেন, তাড়াতাড়ি আসুন ঠাকুরমশাই, উনি আমার ভিটেতেই উঠেছিলেন। ওনাকে সেবা করার সৌভাগ্য থেকে নিজেকে বঞ্চিত করে রাখতে চাইনি আমি, তাই আমি নিজের কাছেই নিয়ে এসেছিলাম ওনাকে। আমি বললাম, বেশ, ওনার কাছে যাওয়া উচিত আমাদের। আমরা তিনজনেই ভিতরে ঢুকলাম। এরপর দেখলাম রাখালের স্ত্রী সৌদামিনী রামহরির পায়ের কাছে বসে চোখের জল ফেলছে। আমি ঘরে ঢুকতেই সৌদামিনী ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, আপনারা আসতে বড্ড দেরি করে দিলেন। একটু আগেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই মহান মানুষটি এভাবে আমাদের সকলকে ছেড়ে চলে যাবেন, সেটা তো আমরা কেউ ভাবতেই পারিনি। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এরপরে সৌদামিনী আমার দিকে এগিয়ে এসে বলল, তবে উনি একেবারে নিঃস্ব করে চলে যাননি, আমাদের জন্য কিছু তথ্য রেখে গেছেন। কিন্তু এটির অর্থ যে কি সেটা তো আন্দাজ করতে পারছি না। একটি পাতায় উনি একটি ছবি এঁকেছেন ও সেই সাথে কিছু চিহ্ন অঙ্কন করে রেখে গেছেন। আমাদের কারোর পক্ষে সেটির অর্থ অনুধাবন করা সম্ভব নয় ঠাকুরমশাই। আশা করি আপনি দেখলে কিছু আন্দাজ করতে পারবেন। আমি সাথে সাথে সৌদামিনীর হাত থেকে ওই চিরকুটটি নিলাম। দেখলাম সেখানে একটি মন্দিরের চিত্র অঙ্কন করা রয়েছে, আর সেই সাথে রয়েছে একটি বলির ছবি। একটি বাচ্চা মেয়েকে বলি কাঠে মাথা লাগিয়ে বলির প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেয়েটির চিৎকারের শব্দগুলি কেন জানি না ছবির মধ্যে থেকেও ভেসে আসছিল। এরপর নিচে একটি ধাঁধা লেখা ছিল, বলির কাঠেই আছে রহস্য, মন্দিরের দ্বার জানে এর আসল অস্তিত্ব। এইটুকুই সেখানে লেখা ছিল। এর মধ্যে দিয়েই আমাকে আসল রহস্যের অনুসন্ধান করতে হবে। খুবই কঠিন কাজ সেটি। আমি এর পূর্বে কোনোদিনও এমন পরিস্থিতির মুখে পড়িনি। সত্যি ভয়েতে শির দাঁড়াবে হিমেল রক্তের স্রোত বয়ে গেছিল। ভয়েতে আমার হাত থেকে ওই কাগজটিও পড়ে গেল। আমি ওই জায়গায় বসে পড়লাম, রামহরির মুখের দিকে তাকালাম। ওই খোলা চোখ দুটি দেখে তখন আমারও মনে হচ্ছিল যে আমি যা যা ভাবছি উনিও মৃত্যু পূর্বে সেই কথাগুলি আমাকে বলে দিতে চেয়েছি। আমি উঠে গিয়ে রামহরির চোখের পাতাগুলি বন্ধ করে দিলাম। এরপর রাখালবাবুকে বললাম, এই গ্রামের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। রামহরি যে করেই হোক সেই রহস্যের সাথে পরিচিত হতে পেরেছিল, তেমনটাই সেই চিরকুটে অঙ্কন করে যাওয়ার চেষ্টা করেছে। আসলে এই গ্রাম অনেক পুরনো। এই মন্দিরটি দেখে আপনি কি কিছু আন্দাজ করতে পারবেন?
এই রকমের কোনো মন্দিরের অস্তিত্বের কথা কি আপনি জানেন? রাখালবাবু আমার হাত থেকে ছবিটি নিয়ে বললেন, হ্যাঁ, এ তো আমাদের গ্রামে ভবানী মন্দিরের ছবি। এটির ছবি এঁকেছেন উনি, কিন্তু সামনে এসব কি? আমি বললাম, যেটা দেখা গেছে এতকাল সেটা আসল সত্যি ছিল। এটি রামহরিকে হয় তার অবচেতন মন দেখিয়েছে, না হলে দেখিয়েছেন স্বয়ং ভবানী মা। শুনেছি মৃত্যুর সময় মানুষ যখন কোনো কথা বলে যায় কিংবা কোনো কিছুর অস্তিত্ব রেখে যায়, সেটির মধ্যে যথেষ্ট সত্যতা থাকে। কারণ মৃত্যুর সময় দেবী মা স্বয়ং আসেন তার প্রাণ হরণ করতে। তাই মৃতের মুখ দিয়ে তিনিই বলান। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। মৃতের মুখ দিয়ে তিনিই বলিয়েছেন, এ ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু এই ঘটনার সত্যতা খুঁজে বার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তবে কেউ না কেউ তো থাকবেই যার থেকে এই বিষয়ে কোনো তথ্য সংগ্রহ করতে পারি। আপনাদের কি জানা আছে এমন কেউ? রাখালবাবু বললেন, আমি এমন কাউকে তো চিনি না, তবে গ্রামের সীমান্তে এক ভিক্ষুককে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। সে নানান কথা আওড়ায়। আমরা গ্রামবাসীরা অনেক সময় তার কাছ থেকে কিছু কথা জানবার আশায় গিয়েছি, কিন্তু যতবারই তার সম্মুখীন হয়েছি ততবারই এই মানুষটি আমাদের থেকে দূরে পালিয়েছে। এর কারণ কি জানি না, জানলে সেই কিছু জানে বাবা। আমাদের কাছে তো এর চেয়ে বেশি কোনো তথ্য নেই। যেটুকু জানতেন এই রামহরি জানতেন, কিন্তু এখন তো দেখছি তার ভবলীলা সাঙ্গ হয়ে গিয়েছে। তাহলে কে আর এই বিষয়ে আমাদের সাহায্য করবেন? এই কালো শক্তি যেভাবে আমাদের সর্বনাশের পথে প্রশস্ত হতে চাইছে, তা সত্যি বলা বাহুল্য মারাত্মক ভয়ঙ্কর। আমি বললাম, এই সবই তার কাজ। যে এভাবেই আমাদের সকলকে বিপদে ফেলতে চাইছে, এটাই তার প্রকৃত উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্যকে কখনোই সফল হতে দেওয়া চলবে। এই সবের থেকে আমাদেরকে অনেক পূর্বেই সাবধান হয়ে যাওয়া উচিত ছিল। তবে আমি তো আর এখানে ছিলাম না, তাহলে অনেক পূর্বেই এর রসদ খুঁজে বার করতে পারতাম। তবে যেটুকু তথ্য সংগ্রহ করা সম্ভব, এখন সেদিকেই আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে। ঘাবড়ে যাবেন না, ঠিকই এর একটা বিহিত বেরোবে, ধৈর্য ধরুন। আর শুনুন, আমি গ্রামটা একটু ঘুরে দেখতে চাই। এখন রাতের বেলা কালো শক্তিদের অস্তিত্ব বেশি থাকায় এটি সঠিক সময় হবে বলেই আমি মনে করি। তাই আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। আর শুনুন, আপনারা রামহরির দেহটির সৎকারের ব্যবস্থা করুন। কারণ এই শরীরটিকে এইভাবে ফেলে রাখলে ওই আত্মা এই শরীরটির উপরেও কবজা করতে পারে। তাই আমাদেরকে সময়ের পূর্বেই এই কাজ সমাপ্ত করতে হবে। আপনারা এই কাজ করতে থাকুন, আমি ততক্ষণে এই গ্রামটি প্রদক্ষিণ করে দেখে আসি। রাখালবাবু বললেন, ঠাকুরমশাই, এভাবে একা একা রাতের অন্ধকারে গ্রাম পরিদর্শন করাটা কি ঠিক হবে? আমি বললাম, আমার কাছে ভবানীর শক্তি রয়েছে, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তবু এই সুযোগে যদি আমি তার সাথে পরিচিত হতে পারি, তাতে ক্ষতি নেই, বরং লাভ। অনেক সময় আগুনে হাত পুড়বে জেনেও আমাদেরকে হাত বাড়াতে হয়। তার দ্বারা আমাদের হাত পুড়লেও আমরা আগুনের তাপটি কতটা সেটির আন্দাজ লাগাতে পারি। এক্ষেত্রে নিজের জীবনের ঝুঁকি নিয়েও যদি এই কাজে আমি সফল হতে পারি, তাহলে আমি অন্দরে লুকিয়ে থাকা রহস্যকে সহজেই খুঁজে বের করে ফেলতে পারবো। যাক, এখন আর এসব নিয়ে ভেবে দুশ্চিন্তা করবেন না। আপনারা কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার চেষ্টা করুন। এরপরে আমি গ্রামের বুকে হাঁটতে শুরু করলাম। যদি এমন কিছুর সন্ধান পাওয়া যায় যেটি এখনো আমার অলক্ষ্যেই থেকে গিয়েছে, কিন্তু তেমন কিছুরই সন্ধান করে উঠতে পারলাম না। কিছুটা দূরে যাওয়ার পরেই একটা ভয়ঙ্কর চিৎকারের শব্দ পেয়ে সেখানে থমকে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম একটি লোক ছেঁড়া বস্ত্র পরে আমার দিকেই ধেয়ে আসছে। তাকে দেখে মনে হয়েছিল তিনি মানসিক ভারসাম্য হারিয়েই এমনটা করছেন। কিন্তু লোকটি আমার সামনে এসেই থমকে দাঁড়িয়ে পড়ল। এরপরে দেখলাম তার সারা শরীরে রক্তের ছিটে লেগে রয়েছে। সে আমার সামনে বিড়বিড় করে বলতে শুরু করলো। লোকটির চোখ মুখের ভাষা একেবারেই স্বাভাবিক ছিল না। সে বলল, কি ভেবেছে ও? কি ভেবেছে? এই গ্রামের লোকেরা কি ভেবেছে নাকি ওর ওর হাত থেকে গ্রামকে রক্ষা করতে পারবে?
কোনোদিনও পারবে না। সে সে জমিদার পরিবারের সকলকে শেষ করেছে, এবারে পালা সাধারণের। সেদিন সকলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মৃত্যু দেখেছিল। এখন সেই সময় এসেছে যে ও দাঁড়িয়ে থেকে মানুষের মৃত্যুর দিন নির্ধারণ করবে। আমাকে তো আজ না হোক কাল মরতেই হবে। তবে আমি ওর হাতে মরতে চাই না। না 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 না, চাই না। ওই দলে আমিও ছিলাম। বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানতাম না। ও আমাকে খুব বিশ্বাস করত। বিশ্বাস করে ও অনেক কথাই বলেছিল, কিন্তু আমি ওর বিশ্বাসের মান রাখতে পারিনি। আমি ভেবেছিলাম জমিদার বাবু হয়তো খোঁজবার জন্য আমাকে জিজ্ঞেস করছেন। আমি তাই সবটাই বলে দিয়েছিলাম। ও কোথায় রয়েছে সে খবর শুধু জানতাম আমি। ও যে আমারই ঘরে ছিল গো, আমার কোলটা আলো করেছিল। কিন্তু আমি যে নিজের হাতেই ওকে মেরে ফেললাম। এই হাতেই ওকে মেরে ফেললাম আমি। এই হাতে আমি ওকে মেরে ফেললাম। এই কথাগুলি বলতে বলতেই অঝোরে কাঁদতে থাকলেন সেই লোকটি। লোকটির বেশভূষা দেখেই মনে হচ্ছিল তিনি ভিখারি। এমন পরিণতি কিভাবে হলো এই বিষয়টি জানবার জন্য আমি আরো কৌতূহলী হয়ে উঠলাম। এরপরে লোকটিকে বললাম, দয়া করে এইভাবে ভয় পাবেন না, শুনুন একটিবার আমার কথাটা শুনুন। দেখলাম কোনোভাবেই লোকটিকে শান্ত করা যাচ্ছে না। এরপরে জোরে একটা ধমক দিতেই দেখলাম উনি চুপ করে গেলেন। কি হচ্ছে কি? এবারে কিন্তু আপনাকে জ্যান্ত পুড়িয়ে দেব। এই কথাটি বলতেই উনি থেমে গেলেন। বুঝলাম কাজ হয়েছে। এইভাবে যে কাউকে ভয় দেখিয়ে শান্ত করতে হবে তা কোনোদিনও ভাবিনি। আমি লোকটিকে বললাম, শুনুন, মন্দির হলো সব থেকে পবিত্র স্থল। চলুন আমি আর আপনি মন্দিরের দিকেই এগিয়ে যাই। সেখানে গিয়েই না হয় বসে বসে সমস্ত কথা শুনব। আমি জানি আপনি বঞ্চিত, সকলের থেকে দূরে সরে আসতে বাধ্য হয়েছেন, তবে আপনাকে ইচ্ছে করে কেউ এমনটা করেনি। দেখুন, ভুল জ্ঞানত হোক কিংবা অজ্ঞানত, সেটা জানবেন ভুলই হয়। এসবের থেকে রক্ষা পেতে হলে সত্যের সাথে পরিচিত হতেই হয়। এখন সেই সত্যকে আর এইভাবে নিজের অন্তরে লুকিয়ে রাখবেন না। দয়া করে আমাকে জানান কি ঘটেছিল। লোকটি বলল, আজকেও আমি এক শিশুর মৃত্যু নিজের চোখে দেখে এলাম। সে ওই বাচ্চাটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এই তো আমারই চোখের সামনে খাচ্ছিল। আমাকে তো লোকে এক ভিখারি মনে করে। আমার কথা শুনলে লোকে বলে আমি নাকি পাগলের প্রলাপ বকছি। তবে ওর আগমনের কথাটা কিন্তু এই পাগল ভিখারি প্রথম জানান দিয়েছিল। সে বিষয়ে কি কারো কোনো ভ্রুক্ষেপ আছে? তা থাকবে কেমন করে? সকলেই তো নিজের মতন করে মত্ত হয়ে রয়েছেন। সকলেই তো নিজের মতন করে বেঁচে থাকার চেষ্টা করে চলেছেন। কিন্তু এদের সকলের মৃত্যু আসন্ন। আজ নয় তো কাল এরা সেইভাবেই মরবে যেভাবে ওই মেয়েটাকে মরতে হয়েছিল। যেভাবে ওই মেয়ের মৃত্যুকে সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছিল, ওইভাবেই সব কাটা মরবে। লোকটি
লোকটির হাসির শব্দ আমার কাছে কেবল অস্বাভাবিক ঠেকছিল এমনটা নয়, সেই সাথে মনে হচ্ছিল উনি কোনো বড় সত্যকে এতকাল জীবের তলায় লুকিয়ে রেখে দিয়েছেন। সেটিকে জানতে পারাটাই আমার প্রকৃত উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল। আমি ওই লোকটিকে সঙ্গে নিয়ে গ্রামের ভবানী মন্দিরের দিকে অগ্রসর হতে থাকলাম, কিন্তু জানি না কেন বারে বারে একটা দমকা হাওয়া আমাকে স্পর্শ করি আবারও গায়েব হয়ে যাচ্ছিল। ওই দমকা হাওয়ার রেশটা এতটাই প্রখর ছিল যে মনে হচ্ছিল সেটির অস্তিত্ব যেন আরো প্রবল হতে চলেছে। সেটি ক্ষণিকের জন্য হলেও যদি আমার উপর আছড়ে পড়ে তবে প্রাণের মায়া রক্ষা করা আর সম্ভব হবে না। আমি লোকটিকে তাড়াতাড়ি পা চালিয়ে এগোতে বললাম। শেষমেশ যখন মন্দিরের কাছে এসে পৌঁছলাম তখন দেখলাম ওই হাওয়ার প্রভাবটা আর অনুভূত হচ্ছে না। ঠিক সেই সময়ে আকাশের মেঘটা অকস্মাৎ গর্জন করে উঠল। আমি লোকটিকে বললাম, তাড়াতাড়ি মন্দিরের ভিতরে চলুন, এখানে দাঁড়িয়ে থাকলে ভিজে যাবেন, আসুন আমার সাথে। মন্দিরের দিকে তাকাতেই দেখলাম লোকটির চোখ দুটো একেবারে স্থির হয়ে গিয়েছে, যেন উনি চোখের সামনে ভূত দেখেছেন। আমি লোকটিকে আবারও বললাম, আরে আসতে বললাম তো আপনাকে, ওভাবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখে চলেছেন? লোকটি হাত ঘুরিয়ে ঘুরিয়ে কি সব যেন একটা ইশারার ইঙ্গিতে বলতে শুরু করল। এরপরে আমি লোকটিকে বলপূর্বক সেদিন ওই মন্দিরে নিয়ে আসতে বাধ্য হলাম। আমি যদি তা না করতাম তাহলে লোকটি ওখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতেন। রামহরির ছবিতে অঙ্কিত মন্দিরের নকশার সাথে সবটা হুবহু মিলে যাচ্ছিল। ওই মন্দিরের মধ্যেই যে আসল রহস্যের বীজ লুকিয়ে রয়েছে সেটি আমি আন্দাজ করতে পেরেছিলাম। আমি লোকটিকে মন্দিরের ভিতরে একটি জায়গায় বসালাম। এরপরে বললাম, এভাবে চুপ করে থাকবেন না, যদি আপনার কিছু বলবার থাকে আপনি বলতেই পারেন। আর শুনুন, যা জানেন সবটা বলবেন। আমি এই গ্রামে এসেছি আজ, আর আজকেই আমি এখানে আসবার পরে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। লোকটি আমার কথাগুলি শেষ হওয়া মাত্রই বলে উঠলেন, আমি জানি রামহরি আর নেই। আমি লোকটির মুখে এই কথা শুনেই অবাক হয়ে গেলাম। সজোরে মেঘটা গর্জে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, এই কথা আপনি কিভাবে জানলেন? আপনি নির্দ্বিধায় বলুন আমাকে, আমি শুনছি। লোকটি বলতে শুরু করলেন, আমাকে লোকে হরিহর বলেই চিনত, তবে এখন সকলে আমাকে পাগল আখ্যা দিতেও দুবার ভাবে না। সবটাই ইতিহাসের পাতায় নাম না জানা অতীত ঐতিহ্য হয়ে রয়ে গিয়েছে। সময়ের ধারাপা দেখেই বলে, যে ফকির থাকে সে এককালে রাজা হয়ে যায়, আর যে রাজা থাকে সে একদিন ফকিরে পরিণত হয়ে যায়। এটাই যে মানুষের নিয়তি। কোনো কিছুই সারা জীবনের জন্য থাকে না, সে সুখী বলুন আর দুঃখ। এই বৃষ্টির দিনে মেঘের গর্জনের শব্দ শুনেই লোকে ভয়তে চমকে উঠে দরজা জানলা বন্ধ করে দেয়, অথচ এরাই কিন্তু গরমের হাত থেকে রেহাই পেতে এই বৃষ্টির কামনা করেছিল। আসলে আমরা সেটা সব সময় কামনা করি যেটিকে আমাদের দ্বারা পাওয়া সম্ভব নয়। সেটি আমাদের সামনে আসলেই আমরা সেটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যাই কিংবা চোখটা বন্ধ করে থাকি। আমার জীবনটাও ছিল সেই একই রকম। ধনী হবার জন্যে আমি কি না করেছিলাম। আমি বললাম, ধনী হওয়ার জন্য মানে? এর অর্থ আপনি ধন দৌলত উপার্জন করেছিলেন? তবে আজকে আপনার এই পরিণতি হলো কিভাবে? এর পিছনে কোন কারণ নিহিত রয়েছে? লোকটি আবার বলতে শুরু করলেন, এই গ্রামে একজন মস্ত জমিদার ছিলেন।
উনার নাম ছিল নরেন্দ্র নারায়ণ। নরেন্দ্র নারায়ণের প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু এর পরেও তিনি আরো আরো শক্তিশালী এবং ধনপতি ব্যক্তি হিসেবে নিজেকে প্রকাশ করতে চেয়েছিলেন সকলের কাছে। আর একজন ধর্মশালী ব্যক্তি হিসেবে নিজেকে প্রকাশ করবার উদ্দেশ্যে যা যা অন্যায় কাজ করা সম্ভব তিনি তার সবকটাই করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। এই কাজে ওনার বেশ কয়েকজন সঙ্গী থাকায় কাজটি আরো আরো অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল। আমি ছিলাম জমিদার পরিবারের বিশ্বস্ত নায়েব। বংশ পরম্পরায় আমরা এই কাজই করে এসেছিলাম, ফলে জমিদার পরিবারের সাথে বহু পূর্বেই আমাদের যোগসূত্র রচিত হয়েছিল এবং বহু পূর্ব থেকেই ধারক ও বাহক হিসেবেও কাজ করে আসছিলেন তারা। নরেন্দ্র নারায়ণের সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। হঠাৎ করে বাবা মারা যাওয়ার পরে আমাকে এই কাজের দায়িত্বভার গ্রহণ করতে হয়েছিল। নরেন্দ্র নারায়ণ এমনিতে খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু নিজের যোগ্যতার পরিচয় দেওয়ার উদ্দেশ্যে তিনি তিনি এমন এমন আচরণ করতেন যেগুলি সাধারণ মানুষের নজরে করলে হয়তো তারা আঁতকে উঠবেন। নরেন্দ্র নারায়ণকে সকলে দেবতা জ্ঞানেই পুজো করতেন, আর তার কারণ তিনি সাধারণ মানুষের কথা ভেবে তাদের উদ্দেশ্যে বহু দান ধ্যান করতেন। এই কারণে তিনি গরিব মানুষদের দেবতা হয়ে উঠেছিলেন। তবে একদিন আমি ওনাকে শ্মশানে এক কাপালিকের সাথে কিছু আলোচনা করতে শুনেছিলাম। সেই কথাগুলি আমার কানে আসতেই আমার আমার শরীরে রক্ত হিম হয়ে গিয়েছিল। তবে সেদিন আমি নরেন্দ্র নারায়ণকে বিন্দুমাত্র সন্দেহ করবার অবকাশ দিইনি যে আমি তারই পিছু করছি। এই কথাটা তিনি জানতে পারলে যে আমার গর্দান চলে যেতে পারে সে আমি খুব ভালোভাবেই আন্দাজ করতে পেরে গিয়েছিলাম। দিনের বেলা সকলের দেবতা হিসাবে পূজিত হয়ে আসা এই মানুষটি রাতের অন্ধকারে যে এমন অন্যায় কাজ করতে দুবার দ্বিধাবোধ করতেন না, সেটা দেখেই আমি অবাক হয়ে গিয়েছিলাম। এই ভবানী মন্দিরটি জমিদার বংশোদ্ভূত। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই মন্দিরটিতে ভবানী দেবীর পূজা অর্চনা করা হয়। শুনেছি প্রায় 100 বছর ধরে এই পরম্পরা নাকি চলে এসেছে। তবে এই ভবানী মন্দিরের মাটিতে দাঁড়িয়ে জমিদার নরেন্দ্র নারায়ণ যে কাজ করেছিলেন তার প্রভাবেই দেবী ক্ষুব্ধ হয়ে যান এবং চিরকালের জন্য এই মন্দির বন্ধ হয়ে যায়। আমি হরিহরকে জিজ্ঞাসা করলাম, কেন, এখানে এমন কি ঘটেছিল? হরিহর পুনরায় বলতে শুরু করল। সেই দিন আমি জমিদার বাবুকে এক কাপালিকের কাছ থেকে বেশ কয়েকটি বিশেষ পরামর্শ গ্রহণ করতে শুনেছিলাম। তবে তিনি যে এমনটাও পরিকল্পনা করতে পারেন এটা কখনো ভাবতে পারিনি। আমি নিঃসন্তান থাকার কারণে একটি অনাথ মেয়েকে নিজের গৃহে আশ্রয় দিয়েছিলাম। মেয়েটির নাম ছিল চারুলতা। মেয়েটি খুবই শান্ত প্রকৃতির ছিল, তবে
আমি চেয়েছিলাম চারুলতা শিক্ষা গ্রহণ করুক। আমার পরবর্তীতে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কোনো ধারক বা বাহক না থাকায় আমি চারুলতাকে নিজের সন্তান রূপে সর্বসম্মতভাবে স্বীকৃতি দিতে চেয়েছিলাম। আমি জানতাম জমিদার পরিবারের তরফে একজন কন্যা সন্তানকে কখনোই নায়েবের পদে নিযুক্ত করা যাবে না। তবে আমি এমনটাও মনে করতাম যে কোনো ব্যক্তির যোগ্যতা তার ঐতিহ্যের ধারক এবং বাহক হিসাবে কাজ করে। সে স্ত্রী নাকি পুরুষ এই বিষয়ে তার যোগ্যতা বিচার করা যায় না। এই কারণেই আমি চারুলতাকে শিক্ষিত করে তুলতে চেয়েছিলাম। তবে আমি তাকে গ্রামবাসীদের নজর থেকে এড়িয়েই রাখতে চেয়েছিলাম। চারুলতার শিক্ষিত হয়ে ওঠবার বিষয়টির কথা জানতে পারলে যদি জমিদার নরেন্দ্র নারায়ণ কোনো বিরূপ আচরণ শুরু করেন, তখন আমার যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। এই কারণেই আমি গোপনে চারুলতাকে শিক্ষা দিচ্ছিলাম। চারুলতার বয়স ছিল ওই 15 বছর, ফলে তার প্রতি অনেকেরই কুনজর পড়ত। গ্রামে গঞ্জে মেয়েরা 13 বছর অতিক্রান্ত হলেই তাদের বিবাহযোগ্য বলে ধরে নেওয়া হয়। তবে আমার চারুলতার বিয়ে দেবার কোনো ইচ্ছে ছিল না। সে আগে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিবাহ করতে চেয়েছিল। জানি এই সমস্ত কথা আজকের দিনে একেবারেই যুক্তিহীন। যে কাজ শহরাঞ্চলের লোকেদের মানায় তা কি আর গ্রামে গঞ্জে চলতে পারে? তবে মানুষের মানসিকতা তো আর শহর কিংবা গ্রাম দেখে হয় না, তা হয় অন্তরের শিক্ষা থেকে। আমি চারুলতাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম, তাই সে এইভাবেই ভাবনা চিন্তা করত। কিন্তু আমি জানতাম আমার কাছে যেটি গর্বের বিষয় সেটি অন্যদের কাছে অন্যায় কিংবা অশুভ বিষয় হয়ে দাঁড়াবে। তার কারণ গ্রামবাসীরা শিক্ষিত হওয়াকে কুসংস্কারের আওতায় সব থেকে ঘৃণ্যতম কাজ বলে মনে করতেন। তবে আমার চারুলতা এই সমস্ত বাধা বিপত্তি পেরিয়েই শিক্ষিত হয়ে ওঠার চেষ্টা করছিল। এই বিষয়টি অনেকের চোখে পড়ায় তারা সেই ব্যাপারে জমিদার নরেন্দ্র নারায়ণকে আগে ভাগেই জানিয়েছিলেন। আমার পরবর্তীকালে যে চারুলতাই আমার সম্পত্তির ধারক এবং বাহক হয়ে উঠবে, এই বিষয়টি জমিদার নরেন্দ্র নারায়ণকে কটাক্ষ করে। আমাদের নিজস্ব সম্পত্তি বলতে কিছুই ছিল না, সবটাই ছিল ওই জমিদার পরিবারের দেওয়া অনুদান মাত্র। তাই জমিদার পরিবারের পক্ষে কখনোই এই বিষয়টি মেনে নেওয়া সম্ভবকর ছিল না যে একজন মহিলা এই সম্পত্তির ধারক এবং বাহক হিসাবে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করবে। তিনি যার পর নাই এই বিষয়টিকে সকলের চোখের আড়ালেই শেষ করে ফেলতে চেয়েছিলেন। আমি একেবারে শেষ মুহূর্তে এই বিষয়টির কথা জানতে পারায় কিছুই করে উঠতে পারিনি। আমি হরিহরকে জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছিল? আপনি এমনটা বললেন কেন যে একেবারে শেষ পর্যায়ে গিয়ে আপনি এটা জানতে পেরেছিলেন? হরিহর বলল, আপনি যে বিষয়টিকে এতটা সহজ বলে মনে করছেন, এই বিষয়টি এতটাও সহজ ছিল না। কারণ জমিদার নরেন্দ্র নারায়ণ কোনো সিদ্ধান্ত সর্বসমক্ষে নিতেন না, বিশেষ করে যদি তা তার অন্তর্নিহিত সত্তার সাথে যুক্ত থাকে, তাহলে তিনি সর্বদাই সেটিকে
গোপনে কার্যকরী করবার উদ্দেশ্যেই অগ্রসর হতে পছন্দ করতেন। চারুলতার জীবনেও যে এত বড় মাপের একটি সংকট ঘনীভূত হতে চলেছে তা যদি আমি আগে জানতে পারতাম, তাহলে তাহলে আগেই আমি এর সমাধান করে দিতে পারতাম। আমি শুনেছিলাম ওই কাপালিকের কাছে জমিদার বাবু বলছেন, নায়েব মশাই বড্ড বাড়াবাড়ি করছে। আমাদের সম্পত্তিতেই কিন্তু খেয়ে পড়ে বেঁচে আছে। এক লহমায় যদি আমি ওই সম্পত্তির সমস্ত কিছু বেদখল করে দিই, তাহলে ওদেরকে পথের ভিখিরি হয়ে ঘুরতে হবে। আমি হরিহরকে এই ব্যাপারে অনেকবার সাবধান করেছি, কিন্তু তা সত্ত্বেও সে চারুলতাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর একটা নিষ্পত্তি আপনাকে করতেই হবে, তা না হলে আমি আমার জীবদ্দশাতেই হয়তো আমার সমস্ত ক্ষমতা থেকে বঞ্চিত হয়ে যাব। কাপালিক বললে, আপনাকে তো এমনিতেও ক্ষমতাশালী হওয়ার জন্য একটি নরবলি দিতেই হবে। তাই এই মেয়েটিকে যদি নরবলির পাত্রী হিসাবে চিহ্নিত করা হয়, তাহলে তো বন্ধ হয় না জমিদার বাবু। দেখুন, এই মেয়েটি এমনিতেই অনাথ, তারপরে আবার হরিহর একে নিজের মেয়ে হিসেবে আখ্যা দিয়ে এখন শিক্ষিত করে তোলবার চেষ্টা করছে। এই মেয়ে যত বড় হবে তত এর পেটে বিদ্যে বুদ্ধি একেবারে গজগজ করতে শুরু করবে, আর তখন দেখবেন এই মেয়ে আপনাদের সকলের বিরুদ্ধে আচরণ করতে শুরু করেছে। গ্রামের অবস্থা সব সময় কুসংস্কার আচ্ছন্ন থাকায় এখানকার মানুষজন শিক্ষাগত যোগ্যতার সাথে কোনোদিনও পরিচিতি লাভ করতে পারে না। আর ঠিক এই কারণেই আমরা কালো শক্তির দ্বারা এই সকল মানুষের মনকে খুব সহজেই বিগলিত করে দিতে পারি। তবে একবার যদি কেউ শহুরে ভাবধারার সাথে নিজেদের সামঞ্জস্যতা বিধান করে ফেলে, তখন কিন্তু আর কোনো তন্ত্রমন্ত্রের শক্তিকে কাজে লাগিয়ে তার মন পরিবর্তন করা সম্ভব হবে না। তাই এটাই বলবো যে ওই মেয়েটিকে যত তাড়াতাড়ি সম্ভব পথ থেকে সরিয়ে দিন। তা না হলে কিন্তু এরপর ওই মেয়েই আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। কাপালিকের কথাগুলি শুনলেন জমিদার নরেন্দ্র নারায়ণ। এরপরে কাপালিককে বললেন, এই মেয়েটাকে আমি কিভাবে নরবলির পাত্রী বানাতে পারবো? কারণ এই মেয়ে তো কোনোভাবেই কোনো অন্যায় কাজ করে না। তাহলে একে তো আমি দোষী হিসাবে চিহ্নিত করতে পারবো না। একটা উপায় তো খুঁজে বার করতেই হবে। হরিহর খুব সৎ মানুষ, এই গ্রামের সকলেই তার বিষয়ে উচিত ধারণা রাখেন। তাই আমি কোনোভাবেই হরিহরকে এই কাজে যুক্ত করতে পারবো না। কারণ একবার সে আমার হাতছাড়া হয়ে গেলে আমি তার মতো একজন বিশ্বস্ত লোক আর খুঁজে পাবো না। কাপালিকের পরে জমিদার বাবুকে ফিস করে কয়েকটি কথা বলেছিল, কিন্তু অনেক দূরে দাঁড়িয়ে থাকায় সেই কথাগুলো আমি ঠিকভাবে আর শুনে উঠতে পারিনি। তবে আমি এটুকু আন্দাজ করতে পেরে গিয়েছিলাম যে ওই কাপালিক জমিদার বাবুকে এমন কিছুই বলছে যেটি গ্রহণযোগ্য নয়। দেখলাম জমিদার বাবু এর পরেই ওই স্থান ত্যাগ করে চলে গেলেন, আর কাপালিক পুনরায় নিজের ধ্যানে বসলেন। আমিও সেদিন ওই স্থান ত্যাগ করে চলে আসতে বাধ্য হয়েছিলাম। তবে আমি জানতাম কিছু একটা বিপদ ঘটতে চলেছে। কোন দিক থেকে সেই বিপদ আমাদের দিকে ফিরে আসছে সেটাই আমি শুধু আন্দাজ করতে পারিনি। এই সময় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল। সভার মূল উপদেষ্টা হিসাবে আমাকেও ডেকে পাঠানো হয়েছিল। এমন সময় আমাদের মোড়ল নবীন চন্দ্র আমাকে উদ্দেশ্য করে বললেন, পাশের বেশ কয়েকটা গ্রামের মানুষজনকে যদি আমাদের পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করা যায় তাহলে খুব ভালো হয়। যৌথ উদ্যোগে কাজ করতে পারলে কাজ করাটা আরো অনেক বেশি সহজতর হয়ে উঠতে পারে। এই কারণেই তোমাকে বলছি হরিহর, তুমি নিজের থেকে একবার
ওই গ্রামগুলো পরিদর্শন করে এসো। আর সেখানে যদি মানুষজনকে এই কাজের সুবিধা বোঝাতে পারো তাহলে খুবই ভালো হয়। সুন্দরভাবে তাদের বোঝালে আশা করি তারা সকলেই সেটা বুঝতে পারবেন। আমি তখন মোড়ল মশাইকে জিজ্ঞাসা করলাম, তা আপনি হঠাৎ আমাকে এই কাজ করতে পাঠাচ্ছেন কেন জানতে পারি? আপনি নিজেই তো এই কাজ করতে পারেন। মোড়ল নবীন চন্দ্র তখন বলল, আমি এই কাজ করতে পারি ঠিকই, তবে তোমার মতন ভাষা জ্ঞান আমার নেই। আমি তো আর পরিবারের মেয়েটিকে কখনো যোগ্য করে তৈরি করতে পারবো না। বলতে পারো আমার নিজের সে ক্ষমতা নেই যে আমি এই কাজ করে দেখাতে পারি। কিন্তু গ্রামের প্রতিটা লোক তোমার ক্ষমতাকে সম্মান না দেখিয়ে পারেনি হরিহর। তুমি যেভাবে তোমার মেয়েটিকে একজন পুরুষের সমকক্ষ করে গড়ে তুলতে প্রচেষ্ট হয়েছ, সেটাই সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয়। তাই আমার ধারণা এই কাজ তুমি ছাড়া আর কেউ ভালোভাবে করতে পারবে না। তুমি তো সবই জানো যে জমিদার নরেন্দ্র নারায়ণ কতখানি গোড়া মানুষ। তিনি যেটা ঠিক মনে করেন সেটাই করেন। আসলে তিনি এই গ্রাম পঞ্চায়েতকে তুলে দেবেন বলেছেন। বলতে পারো উনি এক প্রকার হুমকি দিয়েছেন। ওনার দাবি, আশেপাশের সমস্ত গ্রামগুলিকে যদি গ্রাম পঞ্চায়েতের অধীনে না নিয়ে আসা হয়, তাহলে তিনি এই পঞ্চায়েতের ব্যবস্থা তুলে দিয়ে গ্রামের সমস্ত পেশাদারিত্বের কাজকর্ম নিজের আয়ত্তায় নিয়ে নেবেন। অর্থাৎ এরপর থেকে জমিদারের হুকুম মতোই সব চলবে। কিন্তু যদি বিভিন্ন গ্রামের মানুষজনকে পঞ্চায়েতের অন্তর্ভুক্ত করা হয় এবং তাদেরকে অতি অবশ্যই জমিদারের বশীভূত করা হয়, তাহলে তিনি এই পঞ্চায়েতের ব্যবস্থাকে বহাল তবিয়তে এগিয়ে যেতে দেবেন। নবীন চন্দ্রের এই কথাগুলি শুনেই সেদিন আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম, জমিদার বাবু একের পর এক অন্যায় সিদ্ধান্ত নিয়ে চলেছেন, আর তোমরা সকলেই সেই সিদ্ধান্তগুলোকে মুখ বুঝে মেনে নিচ্ছ। এটাই কি তাহলে তোমাদের পরিণতি হওয়া উচিত? তখন মোড়ল মশাই বলেছিলেন, না, আমরা সকলেই চাই তার বিরোধিতা করতে, কিন্তু তা বললে তো আর হবে না। ওনার হাত যদি আমাদের মাথার উপর থেকে সরে যায়, তাহলে আমরা না খেয়ে পেয়ে মারা যাবো যে। মোড়ল মশাইয়ের মুখে এই কথাটি শুনেই আমারও মনে হয়েছিল যে আমিও যেটুকু ভালোভাবে বেঁচে থাকতে পারছি সবই তো ওই জমিদার পরিবারেরই অনুদান। তাই আমি সেদিন কোনো উপায় না দেখে এই কাজের জন্য রাজি হয়ে গিয়েছিলাম। তবে এই কাজের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে আমি মোড়ল মশাইকে বলে গিয়েছিলাম, এই কাজ সংগঠিত করবার জন্য আমাকে বেশ কয়েকদিন এই গ্রামের থেকে দূরে থাকতে হবে। তাই আপনার কাছে আমার একটি বিনীত অনুরোধ রয়েছে, এই কথাটি যেন পাঁচকান না হয়, সেটা কিন্তু আপনি খেয়াল রাখবেন। মোড়ল মশাই আমাকে বললেন, হ্যাঁ, ও নিয়ে তুমি কিছু চিন্তা করো না হরিহর। আমি মোড়ল মশাইকে বললাম, আমি আমার মেয়েকে একা রেখে যেতে বাধ্য হচ্ছি, তাই আপনি আমার মেয়ের খেয়াল রাখবেন। আপনার বাড়িটা আমার বাড়ি থেকে বেশি দূর না হওয়ার কারণেই আমি আপনার কাছে এই অনুরোধটা রাখছি। দয়া করে আপনি আমাকে আজকে ফিরিয়ে দেবেন না। মোড়ল মশাই খান নেড়ে সেদিন আমাকে সাধুবাদ জানিয়ে বলেছিলেন যে, তুমি এ নিয়ে কিছু চিন্তা করো না হরিহর। তোমার মেয়ে তো আমার মেয়ের মতোই। আমি তোমার মেয়ের যোগ্য খেয়াল রাখবো। মোড়ল মশাইয়ের কথায় রাজি হয়ে গিয়েছিলাম আমি, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম এই রাজি হয়ে যাওয়াটাই আমার জীবনে কাল ডেকে এনেছে। হরিহর এখানেই থামলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এরপরে কি হয়েছিল? দেখলাম হরিহর চোখের জল মুছছেন। এরপরে উনি বললেন, আমি চারুলতার কাছ থেকে বিদায় নেবার পূর্বে তাকে সাবধানে থাকতে বলে চলে গিয়েছিলাম। এর মধ্যে প্রায় 1 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গিয়েছিল।
বিভিন্ন গ্রামে ঘুরে আমি একাধিক মানুষের সত্তা অর্জন করতে পেরেছিলাম। সেই সকল গ্রামে কোনো গ্রাম পঞ্চায়েত না থাকায় পঞ্চায়েতি কাজের ক্ষেত্রে বা কোনো বিশেষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওই সকল গ্রামবাসীদেরকে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হতো। তবে আমার কাছ থেকে এই ধরনের মতামত গ্রহণ করবার পরে তারা অনেকেই রাজি হয়ে গিয়েছিলেন। তবে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের উক্ত কয়েকজন মানুষ ছাড়া বাকি আর কেউই আমার মতবিরোধ করতে চাননি। এই সব কাজ মিটিয়ে গ্রামে ফিরে আসতে আসতে প্রায় সপ্তাহ অধিক হয়ে গিয়েছিল। গ্রামে আসবার পরেই যা শুনলাম তা শোনা মাত্রই আমার শরীরের সব রক্ত হিম হয়ে গিয়েছিল। গ্রামবাসীরা আমাকে ঘিরে ধরেছিল। তাদের মধ্যে থেকে যিনি সর্বসমুখে এসে আমার সামনে উপস্থিত হয়েছিলেন তিনি আর কেউ না, স্বয়ং গ্রামের মোড়ল নবীনচন্দ্র। আমি বুঝেছিলাম জমিদার বাবু নবীনচন্দ্রকে টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। নবীনচন্দ্র যে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে আমি কল্পনা করতে পারিনি। তিনি চারুলতাকে নিজের মেয়ের মতন ভালোবাসতেন। তিনি যে চারুলতার চরিত্র সম্পর্কে এইভাবে সর্বসমক্ষে অপমানজনক কথা বলতে পারেন তা ভাবা মাত্রই আমি চমকে উঠেছিলাম। তিনি সর্বসমক্ষে দাঁড়িয়ে বললেন, এই সকল মেয়েকে এই কারণেই জোর করে ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া উচিত। আসলে পেটে যে সমস্ত বিদ্যের ঝুলি নিয়ে ঘুরছে এই মেয়ে, সেগুলি সবই লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। এর বাবা আমাকে অনুরোধ করেছিল একে কিছুদিনের জন্য আমার বাড়িতে রাখতে, কিন্তু এ আমার বাড়িতে প্রবেশ করার পর থেকেই আমার ছেলের মাথাটা চিবিয়ে খেতে শুরু করেছিল। গতকাল রাতে আমি একে আমার ছেলের সাথে হাতে নাতে ধরেছি, আর আমি ভালোভাবেই বুঝে গিয়েছি এর মতলব ভালো ছিল না। এই জন্যই সে এত রাতে আমার ছেলের ঘরে গিয়েছিল। নবীনচন্দ্রের মুখেই এই কথাটি শোনার সাথে সাথেই দেখলাম গ্রামবাসীরা নিজেদের মধ্যে সমস্যারে আলাপ আলোচনা করতে শুরু করে দিয়েছেন। আমি জানতাম এটি একটি চাল। আমার মেয়েটা যথেষ্ট ভালো মেয়ে হওয়ায় তার বিরুদ্ধাচরণ করবার উদ্দেশ্যেই নবীনচন্দ্র যে এত বড় একটি ফাঁদ পেতেছিলেন সেটি খুব সহজেই আমার চোখের সামনে ধরা পড়ে গিয়েছিল। কিন্তু ওই অবস্থায় আমি কিছুই করতে পারছিলাম না। এমন সময় জমিদার নরেন্দ্র নারায়ণ সেখানে এসে উপস্থিত হলেন। তিনি সর্বসমক্ষে দাঁড়িয়ে বললেন, আমি খুব ভালোভাবেই বুঝে গেছি এই কাজটাকা। আসলে হরিহর নিজের মেয়েকে শিক্ষিত করে তোলবার মধ্যে দিয়ে যে নতুন ছক সাজানোর চেষ্টা করছে সেটা তাহলে এবার সকলের সামনে ধরা পড়েই গেল। আখেরে নিজের মেয়েকে শিক্ষিত করে তোলবার মধ্যে দিয়ে গ্রামের ছেলেগুলির কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করবার জন্যই এই সমস্ত নোংরা ফন্দি এঁটেছিল তারা। ওরা জানে এই করে ভয় দেখিয়ে পরিবারগুলোর কাছ থেকে টাকা আদায় করা যায়। কেন রে হরিহর, হ্যাঁ? তোকে তো আমি যথেষ্ট টাকা দিই, এতেও কি তোর হচ্ছে না? এখন মেয়েটাকে এসব নোংরা কাজে নামিয়েছিস। তুই না বলিস যে মেয়েরা হচ্ছে মায়ের রূপ? হ্যাঁ, আমি স্বয়ং ভবানীর পা ধোয়া জল খেয়ে বলছি যে তুই এই কাজ করে কোনোদিনও নিস্তার পাবি না। তাই আমার দাবি, এখনো পর্যন্ত তোর কাছে আমার সম্পত্তির যা কিছু গচ্ছিত রয়েছে তার সবটা তুই এক্ষুনি আমায় দিয়ে দিবি। এরপরে তোরা বাপ মেয়েতে মিলে কোথায় যাবি সেটা আমার দেখার দরকার নেই। আমি জানতাম নরেন্দ্র নারায়ণ যে চালটি চেলেছিলেন সেটি যাতে তার পক্ষেই সুবিধাজনক হয়ে ওঠে, সেই কারণেই তিনি গ্রামবাসীদের সামনে নিজের আসল রূপ দেখাতে চাননি। গ্রামবাসীরা জমিদারকে
দেবতা জ্ঞানে পুজো করে আসবার দরুন তিনি যা যা বলেছিলেন তার সবটাই তারা অন্ধের মতন বিশ্বাস করে নিয়েছিল। আমি সেদিন জমিদার নরেন্দ্র নারায়ণের কাছে এগিয়ে গিয়ে তার পা ধরে অনেক কাকুতি মিনতি করে বলেছিলাম, দয়া করুন জমিদার বাবু, দয়া করুন, আমার মেয়ে চারুলতা এমন কাজ কোনোদিনও করতে পারে না। এই মোড়ল মশাইকে জিজ্ঞাসা করুন, আমি তাকেই চারুকে দেখাবার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। কিন্তু কিন্তু এসব কি ঘটে গেছে আমি কিচ্ছু জানি না। না না, আমি কিচ্ছু জানি না। উনি নিজেই আমাকে 1 সপ্তাহ ধরে বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে কিছু লোককে সংগ্রহ করে আনতে বলেছিলেন, কিন্তু সেটা গ্রাম পঞ্চায়েতের জন্য। আমি আমার নিজের স্বার্থে কোনো কিছুই করিনি হুজুর। মোড়ল মশাই নিজে আমাকে জানিয়েছিলেন যে আপনি নাকি তাকে এই কাজ করবার দায়িত্ব দিয়েছেন, না হলে আপনি নাকি এই জমিদারি সমস্ত সত্য গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে নিজের কাছে ফিরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছেন। আমার কথাটি শেষ হতে না হতেই মোড়ল মশাই চটকদারি করে এক চরম মিথ্যে ভাষণ দিয়েছিল। না না জমিদার বাবু, এই হরিহর সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। হরিহর, তুই সামান্য কিছু টাকা পয়সার জন্য এইভাবে আমাকে জমিদার বাবুর সামনে ছোট করতে পারলি? তুই না এই পঞ্চায়েতের কাছ থেকে এককালে কত সুযোগ সুবিধা পেয়েছিস, আর আজকে তুই সেই সব কিছু ভুলে গিয়ে নিজের পাশাপাশি আমাকেও ছোট করে দিলি। আপনি বিশ্বাস করুন জমিদার বাবু, আমি আপনার নুন খেয়ে বলছি, আমি এমন কথা বলার আগে যেন আমার জিভ খসে পড়ে। আমি এই কাজ কোনো দিনও করতে পারি না। গ্রাম পঞ্চায়েতের প্রধান হওয়ার দরুন সকলেই সেদিন মোড়ল নবীন চন্দ্রের ওই মিথ্যে কথাগুলি বিশ্বাস করতে বাধ্য হয়েছিল। এরপরে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা মিলে আমার চারুলতার জন্য যে শাস্তি নির্দিষ্ট করেছিল তা পিতা হয়ে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। আমার মেয়ে এমন কোনো গর্হিত অপরাধ করেনি যার জন্য তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। জমিদার বাবুর তরফে আমার কাছ থেকে এই সমস্ত সম্পত্তি সেদিন কেড়ে নেওয়া হয়েছিল। এরপরে বিষয়টা এখানে ধামাচাপা পড়ে থাকেনি। তারা চারুলতার দিকে হাত বাড়িয়েছিল। চারুলতাকে হের করে টানতে টানতে ভবানী মন্দিরের দিকে নিয়ে যাচ্ছিল জমিদারের পেয়াদারা। ও এইদিন প্রচন্ড জোরে মেঘ গর্জন করছিল। মনে হচ্ছিল ভবানী দেবী স্বয়ং যেন এই বলি গ্রহণ করতে চাইছেন না। চারুলতা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছিল, ছেড়ে দিন আমাকে দয়া করে ছেড়ে দিন, দয়া করে এখান থেকে চলে যেতে দিন। এই নবীন চন্দ্র সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমি কখনো এমন কাজ করতে পারি না যার জন্য আমার পিতার অসম্মান হবে। আমি ভবানী দেবীকে নিজের মা মনে করি। আমি ভবানী দেবীর দিব্যি খেয়ে বলছি, এই ঘৃণ্য নোংরা কাজ আমি করিনি। কিন্তু সেদিন কেউ চারুলতার ওই আর্তচিৎকারের শব্দকে তোয়াক্কা করেনি। জমিদারের লোক আবার চারুলতাকে মন্দিরে নিয়ে তুলল। জোরে জোরে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। এই অবস্থায় তারা এই চারুলতাকে দেবীর বলি কাঠের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলেন। চারুলতার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেওয়া হলো। আবার চোখের সামনে সবটা শেষ হয়ে গেল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আর চোখের সামনে ওই কাপালে এগিয়ে এসে দেবীর খাড়া দিয়ে চারুলতার মাথাটা ধর থেকে আলাদা করে দিল।
রক্তটা ছিটে গেল ভবানীর মুখে। সাথে চিৎকার করে উঠল সকলে, জয় ভবানী, জয় ভবানী। আমি জ্ঞান হারিয়েছিলাম। সেদিন সব দিক শেষ হয়ে গেছিল। আমি যখন চোখ খুললাম, দেখলাম পথে পড়ে আছি। আমার ঘর বাড়ি লুটে নেওয়া হয়েছিল, সে সাথে চারুলতাও চলে গেল। আমি সেদিন অনাথ হয়ে গেছিলাম। কিন্তু এরপরেই ঘটল সেই দুর্ঘটনা। জমিদারের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেল ওই মন্দির প্রাঙ্গণে। জমিদার নরেন্দ্র নারায়ণকে কে মারতে পারে, কেউ এর হদিস দিতে পারল না। আমি পথে পথে ঘুরে বেড়াতে লাগলাম, আর তারপরে আসলো আরো ভয়ঙ্কর বিপদ। গ্রাম থেকে হারিয়ে যেতে লাগলো একের পর এক শিশু। তাদের মৃতদেহগুলিকে গ্রামের আনাচে কানাচে পড়ে থাকতে দেখা যেত। এসবের আড়ালে কে ছিল তার কোনোটাই বোঝা যাচ্ছিল না। তবে আমি জানতাম কে ফিরে এসেছে। একদিন সেই অতীত আমায় দেখা দিল। চারুলতার সেই ভয়ঙ্কর রূপটার কথা আমার আজও মনে পড়ে। সে আমাকে বলেছিল, আমি হারাবো না, আমি কোনোভাবেই পিছিয়ে যাব না। ওরা আমাকে শেষ করেছে, আমি এই গ্রামের প্রতিটা শিশুকে শেষ করে ফেলবো। এই বলেই সে গায়েব হয়ে গিয়েছিল। আমার সারা শরীর থর থর করে কেঁপেছিল। একের পর এক শিশু গায়েব হতে থাকলো। শিশুদের পরে সব বড়রাও গায়েব হতে লাগলো। ক্রমে শেষ হয়ে গেল গোটা গ্রামটা। যারা বেঁচে ছিল প্রাণময় অন্যত্র চলে গেল। রয়ে গেলাম শুধু আমি আর এই বন্ধ ভবানী মন্দির। তারপর কিছু বছর পর বাইরে থেকে এসে নতুন করে গড়ে তুলল এই গ্রাম। আগের কোনো কথাই তারা জানে না। কত বড় অনাচার হয়েছিল এই গ্রামে তা ছিল তাদের ধারণার বাইরে। প্রথম দিকে বেশ কিছু বছর কোনো উৎপাত হয়নি চারুলতার আত্মার। কিন্তু এখন আবার সে ফিরে এসেছে। আজও আমাকে হন্যে হয়ে ঘুরতে দেখা যায়। আমি পাগল নই, বিশ্বাস করুন, আমি পাগল নই। এই কথাগুলো বলে অঝোরে কাঁদতে থাকলেন হরিহর। আমি তাকে শান্ত করে বললাম, আপনি এভাবে ভয় পাবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি এর একটা বিহিত করব। যে মন্দিরে এসে তাকে বলি দেওয়া হয়েছিল সেই মন্দিরেই মায়ের পূজার আয়োজন করতে হবে। তাহলে মা স্বয়ং এসে ওকে মুক্তি দেবেন। তবে এই কাজ খুবই কঠিন, কিন্তু গ্রামের অনাবশ্যক মৃত্যুগুলিকে প্রতিরোধ করতে হলে আমাদেরকে এই ঝুঁকি নিতেই হবে। যতক্ষণ না পর্যন্ত অমাবস্যা আসছে ততদিন দেবী মায়ের পূজা করা যাবে। দেবী নিজের থেকে ওই মন্দিরের ফটক খুললে তবেই আমরা সেখানে প্রবেশের অনুমতি পাব। দেবী মায়ের চোখের সামনে তার ভক্তের সাথে এত ঘৃণ্য কাজ করা হয়েছে, তাই দেবী চোখ বন্ধ করে নিচ্ছে। এই কারণে লজ্জায় তিনি গ্রামবাসীদের নিজের মুখ দেখাতে চান। সময়ের পূর্বে দেবী দেবতারাও কিছু করতে পারেন, তাদেরও হাত বাঁধা থাকে, তাই তিনিও এইভাবেই মৌন হয়েছেন। কিন্তু দেবীকে জাগরিত করতে হবে। যে দেবী মায়ের সামনে মানুষ বসে তাদের মঙ্গলের জন্য এতকাল আরাধনা করে এসেছে,
সেই দিদিমায়ের সামনে অত বড় একটি কাজ করা হয়েছিল, অথচ সেই বিষয়ে কারোর কোনো মাথা ব্যথা ছিল না। চারুলতার আত্মা প্রতিশোধের খিদেতে জ্বলছে। কৃষ্ণার্থ ভক্ষকের মতন এক স্থান থেকে আরেক স্থানে দৌড়ে বেড়াচ্ছে। তাকে শান্তি দিতে পারে তার মুক্তি। এই মুক্তির কারণ প্রশস্ত করতে হলে আমাদেরকে পূজার কাজ করতে হবে। পূজার বিষয়টির ক্ষেত্রে কোনো ত্রুটি হলে সমস্যা হতে পারে। তাই আমাকে রাখাল সহ সমস্ত গ্রামবাসীদেরকে এই বিষয় বলে রাখতে হবে। হরিহর বলল, বেশ, জমিদারের পরিবারের কেউই এখন আর জীবিত নেই, কাজেই কেউ আপনাকে আর বাধা দিতেও আসবে না। আপনি নিশ্চিন্তে এই পূজার কাজ সংঘটিত করতে পারবেন, কিন্তু নিজের জীবনের ঝুঁকি আছে এমন কাজ করবেন না। আমি বললাম, আমি মানব কল্যাণের উদ্দেশ্যে এই পথে বেরিয়েছি, মৃত্যুকে ভয় করলে চলবে কিভাবে? এরপরে আমি হরিহরকে সঙ্গে নিয়ে রাখালের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ওই ঝড় জলের রাতে রাখাল বাবুর বাড়িতে গিয়ে কড়া নাড়তেই সে চমকে উঠল। রাখাল বাবু বেরিয়ে এসে বললেন, আমি তো ভাবলাম গ্রামে পরিক্রমা করতে করতে আপনি হয়তো সেই ভয়ঙ্কর দানবীর কবলে পড়েছেন। আরে, এটা কি করেছেন? এটাই তো সেই ভিখারি, এর কথাই তো আপনাকে আমি বলেছিলাম। আমি হরিহরকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম। সেদিন রাতে আমি ওদের সমস্তটা জানালাম। এই সব শুনবার পর রাখাল ও তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। তবে আমি তাদেরকে পরিস্থিতির পরিবর্তনের আশ্বাস জোগালাম। দেখতে দেখতে অমাবস্যার সময় ঘনিয়ে এলো। ওই বিশেষ দিনটির পূর্বে গ্রামে একটিও খারাপ কিছু ঘটতে দেখা যায়। আমি রাখালবাবুকে বললাম, সময়টা একেবারেই ঠিক নেই রাখালবাবু। আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যেই যজ্ঞের আয়োজনের কাজ শুরু করে ফেলতে হবে। আপনি বিধি মতন সমস্ত সরঞ্জাম এখানে নিয়ে আসুন। রাখালবাবু ও বাকি গ্রামবাসীরা সকলে মিলেই সেই কাজে আমাকে সাহায্য করলেন। সন্ধ্যের সময় দেবীর মন্দিরটিকে গোবর জলের দ্বারা নিকিয়ে নেওয়া হলো। এরপর সেখানে ধূপ ধুনো জ্বালিয়ে সকলে উলুধ্বনি করতে শুরু করলেন। এতকাল বাদে ওই মন্দিরটি যেন প্রাণ ফিরে গিয়েছিল। সেখানে ঢাক বাজতে শুরু করেছে। কাঁসর ঘন্টার শব্দে জায়গাটা যেন ম ম করছিল। আমি দেবীকে এক মনে ডাকতে লাগলাম। সামনে যজ্ঞের আগুনে একটু করে ঘি দিয়ে জয় মা ভবানী কথাটিকে বারে বারে উচ্চারণ করতে থাকলাম। এইভাবেই পুজোর কাজ এগোতে থাকলো। এরপরে দেখলাম হঠাৎ করেই মেঘটা গর্জন করে উঠল। চারিদিক থেকে হাওয়া বইতে শুরু করল। বিক্ষিপ্ত ভাবে হাওয়ার রেশটা যেন আমাদের দিকেই ধেয়ে আসছিল। আমি তবুও চোখটা বন্ধ করেই রাখলাম। মন্ত্রের শব্দ উচ্চারিত হয়েই চলল। ওম হ্রিম হুম হ্রিম হুম হ্রিম হুম ফট স্বাহা। ওম হ্রিম হুম হ্রিম দেবী ভবানী আদ্রে অন্তেতি ভবানী হুম ক্লীম ফট স্বাহা। নমস্তে দেবী ভবানী চ হস্তে খড়গে শূলধারিণী কর্মাহং চ হস্তে স্বাহা। এই মন্ত্রটি উচ্চারণের সাথে সাথেই দেখলাম দেবীর মন্দিরের দরজাটি খুলে গেল। আর ঠিক সেই সময় একটা বিকট চিৎকারের শব্দ শুনতে পেলাম। মনে হলো কোনো কালো শক্তি যেন মন্দির গর্ভের থেকে বেরিয়ে আসা ওই শুভ্র জ্যোতির সামনে পড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেটির অস্তিত্বকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এক ধোঁয়ার আবরণ ভেদ করে ওই রশ্মি এগিয়ে আসতে লাগলো। আর সেই সাথে চিৎকারের শব্দটিও তুঙ্গে উঠল। বুঝলাম দেবী নিজের হাতে কালো শক্তির নাশ করেছেন। এটি চারুলতার অন্তিম আর্তনাদের সুর ছিল। এরপরে সবটাই শান্ত হয়ে গেল। দেখলাম বেশ কিছুটা ছাই যজ্ঞ কুণ্ডের পাশ ঘেঁষে পড়ে রয়েছে। আমি তাড়াতাড়ি সেটিকে একটি কুণ্ডের মধ্যে পড়ে লাল কাপড় দিয়ে কুণ্ডের মুখটিকে বেঁধে দিলাম। এরপরে সেটিকে হরিহরের হাতে তুলে দিয়ে বললাম,
আমার কাজ শেষ হল ভাব, এবারে আমাকে ফিরতে হবে। তবে এটিকে তুমি এখানে বিসর্জন করো না, কাশিতে যাও, সেখানে গঙ্গায় গিয়ে বিসর্জন করে দিও, কেমন? তবেই যেন চারুলতার প্রকৃত মুক্তি সম্ভব হবে। রাখালবাবু সেদিন আমাকে প্রণাম করবে। এরপরে আমি নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আজও আমার পিছু ছাড়েনি। ঠাকুর মশাই থামলেন। আমরাও যেন হাঁপ ছেড়ে বাঁধলাম। এতক্ষণ ধরে কি ভয়টাই না লাগছিল, বাপরে! তবে সেবারে যে সবকিছু শান্তিপূর্ণভাবেই মিটে গিয়েছিল সেটা শুনে বেশ আনন্দিত হয়েছিল। আমি আর কিশোরী ঠাকুর মশাইকে প্রণাম জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। সেদিন বাড়িতে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কিন্তু আমরাও নাছোড়বান্দা আরো একটা দিন ঠিক এভাবেই গল্প শোনার তাগিদে অপেক্ষা করতে শুরু করলাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও আজিমগড়ের অভিশাপ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।